হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দা দেবজিৎ চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে চতুর্থ অধ্যায় সমসাময়িক ভারতীয় রাষ্ট্রচিন্তা, এই অধ্যায়ের আজকে প্রথম ক্লাস। ঠিক আছে, দেখো আজকে আলোচনা করব যে গান্ধীজির অহিংস নীতি, অর্থাৎ গান্ধীজির কনসেপ্ট অফ নন ভায়োলেন্স। ঠিক আছে, এর সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব, যে এর অর্থ কি, এর বৈশিষ্ট্য কি, সম্পূর্ণ আলোচনা করব। ঠিক আছে, আর তার আগে বলিনি যে এই অধ্যায় থেকে, এই চতুর্থ অধ্যায় থেকে তোমাদের শুধুমাত্র 6 মার্কসের একটা বড় কোশ্চেন আসবে। বোঝা গেল? তাহলে 6 মার্কসের জন্য তোমাদের এই অধ্যায়টি, চতুর্থ অধ্যায় সমসাময়িক ভারতীয় রাষ্ট্রচিন্তা, এই চ্যাপ্টারটি তোমাদের পড়তে হবে। ঠিক আছে, তাহলে দেখো, প্রথমে দেখো যে গান্ধীজি তার যে একটা কোটেশন, নন ভায়োলেন্স ইজ দ্য ফার্স্ট আর্টিকেল অফ মাই ফেইথ, ইট ইজ অলসো দ্য লাস্ট আর্টিকেল অফ মাই ক্রিড। এটার মানে হচ্ছে যে নন ভায়োলেন্স অর্থাৎ অহিংস ইজ দ্য ফার্স্ট আর্টিকেল, এটা হচ্ছে তার প্রথম প্রবন্ধ বা তার প্রথম কথা, অফ মাই ফেইথ। ঠিক আছে, তার ফেইথ মানে বিশ্বাস, তার বিশ্বাসের প্রথম কথাই হচ্ছে যে অহিংস। ইট ইজ অলসো দ্য লাস্ট আর্টিকেল, এটা তার শেষ প্রবন্ধ বা শেষ কথা, অফ মাই ক্রিড, তার ধর্ম বিশ্বাসের শেষ কথা। ঠিক আছে, ক্রিড মানে এখানে ধর্ম বা ধর্ম বিশ্বাস। তাহলে তার মূল কথাই হচ্ছে যে অহিংস নীতি। ঠিক আছে, তাহলে দেখো এখানে যদি অর্থ বলি যে গান্ধীজির অহিংস নীতি সম্পর্কে, এর অর্থটা কি, তাহলে এখানে দেখো এই যে অহিংস নীতি, এটা কিন্তু ইতিবাচক দিক থেকে বোঝায়। ঠিক আছে, এটা একটা ইতিবাচক ধারণা, এটা কিন্তু কোনো নেতিবাচক ধারণা নয়। নেতিবাচক ধারণা বলতে বোঝায় হচ্ছে, এই অহিংস নীতি বলতে বোঝায় যে হিংসা না করা, অন্যের ক্ষতি না করা, অন্যকে আঘাত না করা। ঠিক আছে, এটা নেতিবাচক অর্থে বোঝায়, কিন্তু এটা ইতিবাচক অর্থ, অর্থাৎ এখানে প্রেম, ভালোবাসা, কল্যাণ কামনা, হ্যাঁ, অন্যের অর্থাৎ প্রতিপক্ষের কল্যাণ কামনা। ঠিক আছে, তার মাধ্যমে অন্যের যে হৃদয়কে জয় করা, সেটাই হচ্ছে এখানে অহিংস নীতি। ঠিক আছে, এখানে গান্ধীজি বলেছেন যে সত্য আর অহিংস এই দুটি কিন্তু একই মুদ্রার দুটি পিঠ। ঠিক আছে, এখানে সত্য এবং অহিংস এই দুটি কিন্তু পরস্পরের সঙ্গে তৎপ্রতভাবে যুক্ত। ঠিক আছে, যে সত্যই হচ্ছে এখানে ঈশ্বর আর অহিংসই হচ্ছে সত্য। ঠিক আছে, তাহলে আর গান্ধীজি বলেছেন যে এখানের মধ্যে সত্যকে উপলব্ধি করতে গেলে দুঃখ বেদনা তো তার জীবনে আসবে। ঠিক আছে, সৎ পথে কেউ যদি চলতে চায়, ঠিক আছে, তাহলে কিন্তু তার জীবনে দুঃখ দুর্দশা আসবেই, কিন্তু তাকে, সেই ব্যক্তিকে সাহসী হতে হবে। ঠিক আছে, সহনশীল হতে হবে, সেই ব্যক্তি কিন্তু সেই অহিংস পথ অবলম্বন করতে পারে। তাহলে এখানে গান্ধীজি বলেছেন যে এই যে অহিংস পথ, ঠিক আছে, এই অহিংস নীতির যে পথ, এটা কিন্তু কোনো দুর্বল ব্যক্তি কিন্তু গ্রহণ করতে পারে না। একজন সাহসিক ব্যক্তি, ঠিক আছে, একজন সাহসী, একজন বীর ব্যক্তি, একজন সাহসী ব্যক্তি কিন্তু এই অহিংস নীতিকে অবলম্বন করতে পারে। এখানে দুর্বলতার কোনো জায়গা নেই অহিংস নীতির মধ্যে। ঠিক আছে, আর এখানে গান্ধীজি বলেছেন যে বাস্তবিক জীবনের মধ্যে কিন্তু এই অহিংস নীতি একদম সম্পূর্ণভাবে আমরা কি মেনে চলতে পারি না। কিসের জন্য? যে আমাদের খাদ্য সংগ্রহের জন্য, আমাদের আত্মরক্ষার জন্য কিন্তু আমাদেরকে হিংসার পথ অবলম্বন করতেই হয়, তাই না? নিজের প্রতিরক্ষা করার জন্য, নিজেকে খাদ্য সংগ্রহের জন্য হিংসার পথ অবলম্বন করতেই হয়। তার জন্য এখানে বলেছেন যে সম্পূর্ণভাবে না হয়, কিন্তু এই অহিংস পথ কিন্তু অবলম্বন করা উচিত। তার মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠিত হবে, স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে। বোঝা গেল? তাহলে এখানে দেখো যে অর্থটা তোমরা মোটামুটি বুঝতে পারলে, যে এখানে গান্ধীজি বলতে চেয়েছেন যে অহিংস নীতি হচ্ছে এমন একটা নীতি, যেই নীতি অবলম্বন করতে পারে একজন সাহসী ব্যক্তি, একজন বীর ব্যক্তি। এখানে কিন্তু কোনো দুর্বলতার স্থান নেই। ঠিক আছে, দেখো তাহলে প্রথম এখানে বৈশিষ্ট্য দেখা যাক। বৈশিষ্ট্য যখন আলোচনা করব, এই বৈশিষ্ট্যগুলি আলোচনা করার শেষে তোমরা একদম টোটালটা জলের মতো বুঝতে পারবে। প্রথম হচ্ছে বৈশিষ্ট্য যে ইতিবাচক ধারণা। এই যে অহিংস নীতি, এটা হচ্ছে একটা ইতিবাচক ধারণা, এটা কিন্তু কোনো নেতিবাচক ধারণা নয়। নেতিবাচক যদি ধারণা বলা যায়, সেটা হচ্ছে যে অহিংস নীতি বলতে যে অন্যকে হিংসা করা যাবে না, অন্যের ক্ষতি কামনা করা যাবে না। ঠিক আছে, এগুলি হচ্ছে নেতিবাচক ধারণা, কিন্তু এখানে ইতিবাচক অর্থে বোঝায় এই অহিংস নীতি, অর্থাৎ এখানে অন্যের প্রতি প্রেম, ভালোবাসা, ঠিক আছে, কল্যাণ কামনা অন্যের, এর মাধ্যমে অন্যের যে হৃদয়কে জয় করা, এটাই হচ্ছে এখানে অহিংস নীতির, এটাই হচ্ছে ইতিবাচক ধারণা। বোঝা গেল? নেক্সট হচ্ছে আধ্যাত্মিক শক্তি। এখানে গান্ধীজি অহিংস নীতিকে একটা আধ্যাত্মিক শক্তি রূপে দেখেছেন। ঠিক আছে, যে এখানে সত্য হচ্ছে ঈশ্বর এবং অহিংস হচ্ছে সত্য। ঠিক আছে, গান্ধীজি এখানে মধ্যে বলেছেন এটা একটা যে আধ্যাত্মিক শক্তি। ঠিক আছে, মানুষ মানসিক, ঠিক আছে, মানসিকভাবে
অনৈতিক কাজ যাতে না করে, মানুষ নৈতিকভাবে যাতে জীবনযাপন করে, ঠিক আছে, সেটা মানসিক দিক থেকে, এটাই হচ্ছে এখানে আধ্যাত্মিক শক্তি বোঝায়। নেক্সট হচ্ছে সবলের হাতিয়ার। তাহলে এই যে অহিংস নীতি, এটা কিন্তু সবলের হাতিয়ার, দুর্বলের হাতিয়ার নয়। দুর্বল কি করে? সবসময় একজন দুর্বল ব্যক্তি অস্ত্র তুলে নেয় হাতে, তাই তো? কিন্তু একজন সবল ব্যক্তি কি করে? যে সবল ব্যক্তি কিন্তু সৎ পথ অবলম্বন করে, তিনি কিন্তু অস্ত্র, ঠিক আছে, যুদ্ধ, এগুলি কিন্তু তিনি চান না। বোঝা গেল? তাহলে গান্ধীজি কিন্তু এখানে যুদ্ধ এর বিরোধী, ঠিক আছে, হিংসার বিরোধী। তাহলে বলেছেন যে একজন সবলই কিন্তু এই অহিংস নীতি অবলম্বন করতে পারে, অর্থাৎ একজন সাহসী ব্যক্তি, একজন বীর ব্যক্তি কিন্তু এই অহিংস নীতি অবলম্বন করতে পারে। একজন ভীরু ব্যক্তি, একজন দুর্বল ব্যক্তি কিন্তু এই অহিংস নীতি অবলম্বন করতে পারে না। তিনি সবসময় হাতে অস্ত্র তুলে নেয়, তার মনে একটা আর কি তিনি হিংসাকে হাতিয়ার করে, একজন দুর্বল ব্যক্তি। তাহলে বোঝা গেল 3 নম্বর। 4 নম্বর হচ্ছে প্রেম ও প্রীতির প্রকাশ। তাহলে এখানে অহিংসা নীতি হচ্ছে প্রেম ও প্রীতির প্রকাশ। এখানে প্রেম, ভালোবাসা, তার মাধ্যমে অন্যের যে মনকে জয় করা, সেটাই হচ্ছে এখানে অহিংস নীতি। যেখানে যুদ্ধ কামনা করে না, ঠিক আছে, এখানে সম্প্রীতির যে প্রীতি ও প্রেম ও প্রীতির প্রকাশ পায়। বোঝা গেল? নেক্সট হচ্ছে যুদ্ধ ও অস্ত্র প্রতিযোগিতা বিরোধী। তাহলে এখানে গান্ধীজি কিন্তু যুদ্ধ ও অস্ত্র প্রতিযোগিতার বিরোধী ছিলেন, ঠিক আছে। এটাই হচ্ছে অহিংস নীতির আরেকটা বৈশিষ্ট্য, যে অহিংস নীতি কি চায় না? যে কখনো যুদ্ধ চায় না, অস্ত্র প্রতিযোগিতার এটা বিরোধী, ঠিক আছে। তাহলে গান্ধীজি কিন্তু সারা জীবন শুধুমাত্র এই নীতি দেননি, তিনি কিন্তু এই সত্য এবং অহিংসার পথকে অবলম্বন করে তার জীবন যাপন করেছেন। যে তিনি সবসময় অহিংসার পথ অবলম্বন করেছেন, যে অহিংসা সত্যাগ্রহ। বোঝা গেল? তাহলে এখানে এটাই বলছে যে যুদ্ধ ও অস্ত্র প্রতিযোগিতার বিরোধী। একমাত্র দুর্বলই কিন্তু অস্ত্র, হিংসার হাতিয়ার আর কি তুলে নেয় হাতে, কিন্তু একজন সবল, একজন অহিংস সত্যাগ্রহী, তিনি কিন্তু কি নেন না? হাতে হাতিয়ার তুলে নেন না, তিনি যুদ্ধ চান না, তিনি ভালোবাসা, প্রেম, তার মাধ্যমে অন্যের মনকে জয় করতে চান, ঠিক আছে। এমন ভাবে সমাজের মধ্যে ন্যায়, স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে। তাহলে অনেকে এই গান্ধীজির যে অহিংস নীতি, এটাকে কিন্তু সমালোচনাও করেছেন, যেটা অতিরিক্ত মাত্রায় এটা আর কি আধ্যাত্মিক একটা বিষয়, ঠিক আছে। কিন্তু গান্ধীজির যে এই অহিংস নীতি, সেটা কিন্তু ভারতের যে স্বাধীনতা সংগ্রাম, সেখানে কিন্তু বোঝা যায় যে এর যে গুরুত্বটা, সেটা কিন্তু অনেকটা। বোঝা গেল? তাহলে আশা করছি তোমরা এই গান্ধীজির অহিংস নীতি সম্পর্কে বুঝতে পেরেছো। তোমাদের এই ক্লাস 11-এ যদি কোশ্চেন আসে, তাহলে কিভাবে আসবে? যে গান্ধীজির অহিংস নীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এভাবে আসবে 6 মার্কসের। বা গান্ধীজির অহিংস নীতি সম্পর্কে যা জানো তাই লেখো, বা এই গান্ধীজির অহিংস নীতি ধারণাটি বিশ্লেষণ করো, এইভাবে আসবে, ঠিক আছে। মূল কথা এগুলি তোমাদের লিখতে হবে। তাহলে তোমাদের এই ক্লাসটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখো, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।